আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 23 জানুয়ারি 2025। ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহাদুল ইসলাম রনি। শুরুতে জানাবো শিরোনাম। ওমানের প্রশংসায় বিশ্ব, 1 বছর পর জাহাজের ক্রুদের মুক্তি দিল হুতি। ভারতীয়দের ঘুম হারাম, ট্রাম্পের শপথের পর দেশে ফেরানোর হিড়িক। সম্পত্তির লোভে প্রবাস ফেরত স্বামীকে পাগল বানানোর চেষ্টা স্ত্রীর। ঢাকা বিমানবন্দরে ফের হুমকির বার্তা, রাতভর বিমানবন্দরে তল্লাশি। কাতার প্রবাসীদের উদ্দেশ্যে রাষ্ট্রদূতের ভিডিও বার্তা, স্থানীয় আইন মেনে চলার আহ্বান। মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ৭১ বাংলাদেশি সহ আটক ১৭৬। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের মধ্যস্থতায় 1 বছরেরও বেশি সময় পর গ্যালাক্সি লিডার জাহাজের ক্রু সদস্যদের মুক্তি দিল ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। বুধবার তাদের ওমানের কাছে হস্তান্তর করা হয় বলে জানায় সংগঠনটি। জাহাজ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী লোহিত সাগর উপকূল থেকে ছিনতাই হওয়ার সময় জাহাজটিতে 25 জন ক্রু ছিল, যারা বুলগেরিয়া, ইউক্রেন, ফিলিপাইন, মেক্সিকো ও রোমানিয়ার নাগরিক। ওমানের এমন মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিবের ইয়েমেন বিষয়ক বিশেষ দূত হ্যান্স গ্রুনবার্গ সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। গাজা ইসরায়েলি আগ্রাসনের জবাবে লোহিত সাগর, এডেন উপসাগরের ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত একের পর এক জাহাজে হামলা চালিয়েছে হুতি। পাশাপাশি 2023 সালের নভেম্বরে গ্যালাক্সি লিডার জাহাজটি আটক করে গোষ্ঠীটি। তখন হুতি থেকে জানানো হয়েছিল ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে জাহাজটি আটক করা হয়েছে। জাহাজটির মালিক একজন ইসরায়েলি ব্যবসায়ী, তবে পরিচালনা করে জাপানের একটি প্রতিষ্ঠান। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের 3য় দিনে ওমানে এই বন্দীদের মুক্তি দেয়া হয় বলে জানিয়েছে ওমানের জাতীয় গণমাধ্যম। দীর্ঘ সময় পর পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ পেয়ে আনন্দিত জাহাজটির ক্রুরা। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন জানায়, জাহাজটির ক্রুদের মুক্তি সবার মধ্যে স্বস্তি এনে দিয়েছে। ইসরায়েলি হামলার শিকার গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশের উদ্দেশ্যে 2023 সালের নভেম্বর থেকে লোহিত সাগরের শতাধিক জাহাজে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। তাদের দাবি ছিল, গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত এ হামলা অব্যাহত রাখবে তারা। উদ্দেশ্য ইসরায়েল এবং তার মিত্র দেশগুলোর বাণিজ্য বিপত্তি সৃষ্টি করা। গত 1 বছরের বেশি সময় ধরে লোহিত সাগরে হুতিদের চালানো হামলায় বেশ কিছু দেশ বাণিজ্য ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথের পর ভারতীয়দের দেশে ফেরানোর হিড়িক পড়ে গেছে। বুধবার সংবাদ মাধ্যম ব্লুমবার্গের বরাতে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রায় 18,000 ভারতীয় অবৈধ অভিবাসী রয়েছেন। যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের তথ্যেও এমন সংখ্যক ভারতীয়কে প্রত্যার্পণের জন্য চিহ্নিত করা হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনের সময় অভিবাসন ইস্যুতে কঠোরতার কথা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে অভিবাসী বিতরণ করতে ধারাবাহিক কিছু সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি। ট্রাম্পের এই কঠোর পদক্ষেপে মার্কিন নাগরিকত্ব হারাতে যাচ্ছেন লাখ লাখ ভারতীয়। ফলে ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দেশটি। যুক্তরাষ্ট্রের 3টি বিভাগ অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে থাকে। এগুলো হলো অফিস অব হোমল্যান্ড সিকিউরিটি, ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন ও ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। এসব দপ্তরের ওয়েবসাইটে কোনো দেশের কতজন অবৈধ অভিবাসীকে সীমান্তে আটক করা হয়েছে, নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বা বৈধ নথিপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসকারী কতজনকে চিহ্নিত করা হয়েছে সেসব বিষয়ে তথ্য পাওয়া যায়। এ তালিকায় অবৈধ অভিবাসীর তালিকায় উপরের দিকে রয়েছে ভারত। স্পোর্টসের সকল ধরনের কাস্টমাইজ আইটেম ও কোম্পানি ব্র্যান্ডিং যুক্ত পোশাক মিলছে এখন ওমানের বাংলাদেশি প্রতিষ্ঠান শারুতে। অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।
প্রবাস ফেরত স্বামীকে মানসিক রোগী বানাতে মারধর করে সম্পত্তি আত্মসাতের চেষ্টায় অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। মঙ্গলবার রাতে প্রবাসী আব্দুল হান্নানের উপরে এ হামলা চালানো হয়। ভুক্তভোগী নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ডাক্তারবাড়ি মোহাম্মদ ইউসুফের ছেলে। হামলার ঘটনায় তিনি 4 জনের বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন স্ত্রী তাসলিমা আক্তার, শ্যালক মোহাম্মদ আরিফ, শাশুড়ি বিউটি আক্তার, শ্বশুর আবুল হোসেন। তারা সকলে উপজেলার আমিশাপাড়া সামারখিল এলাকার মৌরিপাড়ার বাসিন্দা। লিখিত অভিযোগে জানা যায় আব্দুল হান্নান 2000 সাল থেকে কাতারে কর্মরত ছিলেন। 2005 সালে তিনি ছুটিতে দেশে এসে প্রতিবেশী আবুল হোসেনের মেয়ে তাসলিমা আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ছুটি শেষে তিনি প্রবাসে চলে যান। বিদেশ থেকে অর্জিত অর্থ তিনি নিজের স্ত্রীর কাছে পাঠাতে থাকেন। শ্বশুর বাড়ির আর্থিক অবস্থা খারাপ থাকায় 2 শ্যালককে নিজের খরচে কাতারে নিয়ে যান। পরে তাদের কাতার থেকে আমেরিকাতেও নিজের খরচে পাঠান। বিদেশ থেকে পাঠানো টাকা দিয়ে তার স্ত্রী উচ্ছৃঙ্খল চলাফেরা শুরু করেন এবং পরকীয়াতে লিপ্ত হন। 2019 সালে কাতার থেকে দেশে ফিরে আব্দুল হান্নান দেখেন তার স্ত্রী বিদেশ থেকে পাঠানো সকল টাকা ও জমি জমা আত্মসাৎ করেছেন। টাকা ও জমির দলিল ফেরত চাইলে তাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হতো। গত 21 জানুয়ারি তাকে জোরপূর্বক শ্বশুর বাড়ির লোকেরা মানসিক ডাক্তারের কাছে নিয়ে যায়। সেখান থেকে ফিরে তাদের চক্রান্তের বিষয়টি বুঝতে পেরে সম্পত্তির দলিল চাইলে রুমের ভেতরে আটকে মারধর করা হয়। ভুক্তভোগী প্রবাস ফেরত আব্দুল হান্নান জানান, বিদেশে উপার্জিত সকল টাকা তিনি নিজের স্ত্রীর কাছে সরল বিশ্বাসে পাঠাতেন। তবে দেশে ফিরে দেখেন তার পাঠানো টাকা স্ত্রী তাসলিমা আক্তার আত্মসাৎ করেছেন। আব্দুল হান্নানের বড় ছেলে হাফেজ মাহাদি হাসান তিশার জানান, তার বাবার বিদেশ থেকে পাঠানো টাকা দিয়ে তার মা বেশ কিছু জমি ক্রয় করেন। সেই জমি বাবার নামে রেজিস্ট্রি না করে মা নিজের নামে রেজিস্ট্রি করেন। বিভিন্ন সময় এগুলো নিয়ে পরিবারে ঝামেলা হয়। গতকাল তার বাবাকে মেরে রক্তাক্ত করা হয়। ছোট ভাই থেকে খবর পেয়ে মাদ্রাসা থেকে হাসপাতালে গিয়ে বাবা আব্দুল হান্নানকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় দেখতে পান। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। একদিনের ব্যবধানে ফের ঢাকা বিমানবন্দরে বোমা মারার হুমকি দেওয়া হয়েছে। বিমানবন্দর সূত্র জানায়, বুধবার রাত 11টায় এপিবিএনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপ নম্বরে মালয়েশিয়ার একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমানবন্দরে হুমকির বার্তা পাঠানো হয়। এরপরে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়। বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হয়। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বার্তা পেয়েই নির্ধারিত প্রোটোকল অনুযায়ী বিমানবন্দরে দায়িত্বরত সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়, তল্লাশি চালানো হয়। তবে হুমকির কোনো সত্যতা না পাওয়ায় রাত 2:30টার দিকে নিরাপত্তা তল্লাশি আনুষ্ঠানিকভাবে শেষ ঘোষণা করা হয়। তবে হুমকির বার্তা পাওয়ার পরও বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায় কোনো ব্যাঘাত ঘটেনি। এর আগে মঙ্গলবার সকালে রোম থেকে ঢাকায় আসার পথে বিমানের একটি ফ্লাইটে বিস্ফোরক দ্রব্য বা বোমা থাকার বার্তা দেওয়া হয়। ফ্লাইটটি বুধবার সকাল 9:20 হযরত শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে পুরো প্লেনে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে প্লেনে বোমা ও বোমা সদৃশ্য কিছু পাওয়া যায়নি। বিমানে ওই বিস্ফোরক থাকার বার্তাটি পাকিস্তানি নম্বর থেকে বিমানবন্দর এপিবিএনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপ নম্বরে এসেছিল বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। কাতারে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম। ভিডিও বার্তায় রাষ্ট্রদূত বলেন, কাতারের যে স্থানীয় আইনকানুন আছে সেগুলো আমরা মেনে চলব, যেন কাতার কর্তৃপক্ষের সামনে আমাদের ইমেজের কোনো ক্ষতি না হয়। প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর অনুরোধ করে রাষ্ট্রদূত নজরুল বলেন, রেমিটেন্স আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। এটা শুধু বাংলাদেশের অর্থনীতির জন্য নয়, এটা আপনার জন্য, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে নিজে উপকৃত হবেন, দেশকে উপকৃত করবেন। তিনি বলেন, আপনারা যখন দেশে ফেরত যান তখন সরকার আপনাদের জন্য নানা রকম সুযোগ সুবিধা দিয়ে রেখেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গিয়ে সে বিষয়ে খোঁজ নিয়ে সুযোগ নিতে পারেন। কাতারে থাকা অবস্থায় যে কোনো প্রয়োজনে আমাদের দূতাবাসের লেবার উইং ও হটলাইনে যোগাযোগ করার অনুরোধ করছি। আমরা সবসময় আপনাদের সেবায় নিয়োজিত আছি। রাষ্ট্রদূত আরও বলেন, একটি অভিযোগ ছিল পাসপোর্ট পেতে সময় লাগে। আমাদের বর্তমান সরকার এই বিষয়ে বিশেষ মনোযোগ দিয়েছে। তবে এখন আমরা দেখছি এই অভিযোগ অনেকটাই কমে এসেছে। আমরা মোটামুটি নিয়মিত পাসপোর্ট ডেলিভারি দিতে পারছি।
মালয়েশিয়ায় বৈধ কাগজপত্র না থাকার অপরাধে রাজধানী কুয়ালালামপুরে বুকিত বিনতাংয়ে অভিযান চালিয়ে ৭১ বাংলাদেশি সহ ১৭৬ জনকে আটক করেছে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ। আটক বাংলাদেশিদের নাম পরিচয় এখনও প্রকাশ করেনি ইমিগ্রেশন কর্তৃপক্ষ। অভিযানে আটককৃতদের মধ্যে ৭১ জন বাংলাদেশি, মিয়ানমারের ৬০ জন, ইন্দোনেশিয়ার ২৪ জন, নেপালের ১৬ জন, পাকিস্তানের ৩ জন এবং মিশর ও সুদান থেকে একজন নাগরিক রয়েছে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের কুয়ালালামপুর ইমিগ্রেশন সদর দপ্তরে নিয়ে আসা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে বুকিত বিনতাংয়ে জালান আলোর সহ এর আশপাশের এলাকার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন নগর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সোপি ওয়ান ইউসুফ। তিনি বলেন, স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে কুয়ালালামপুর সিটি হলের সহযোগিতায় বুধবার সন্ধ্যায় এই অভিযান চালানো হয়। এ সাঁড়াশি অভিযানে ৬১ জন ইমিগ্রেশন পুলিশ এবং ৩০ জন ডিবিকেএল এর কর্মকর্তা অংশ নেন। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানের প্রশংসায় বিশ্ব, ১ বছর পর জাহাজের ক্রুদের মুক্তি দিল হুতি। ভারতীয়দের ঘুম হারাম, ট্রাম্পের শপথের পর দেশে ফেরানোর হিড়িক। সম্পত্তির লোভে প্রবাস ফেরত স্বামীকে পাগল বানানোর চেষ্টা স্ত্রীর। ঢাকা বিমানবন্দরে ফের হুমকির বার্তা, রাতভর বিমানবন্দরে তল্লাশি। কাতার প্রবাসীদের উদ্দেশ্যে রাষ্ট্রদূতের ভিডিও বার্তা, স্থানীয় আইন মেনে চলার আহ্বান। মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ৭১ বাংলাদেশি সহ আটক ১৭৬। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।